আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আশি আশি ভাব যখন নিয়েছে, আশি আশি ভাব বলতে কি, আপনারা ধরেন অফিস খুলেছে টুকটাক করে, মানে টুকটাক করে, কোথাও বিএনপি সহযোগিতায়, কোথাও নিজেরা। এই টুকটাক করে অফিস খোলাটাই কি পরিমাণ কাঁপন ধরিয়েছে ওই মব জাস্টিস বা মবস্টারদের মধ্যে, এটার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। মানে ওই যে 15-20 জন মিলে তো ওই ডক্টর ইউনূসের ক্ষমতার, তার সরকারি সাপোর্টের কারণে দেশটার রাজা বনে গিয়েছিল। ওই 15-20 জন এখন তো দেখতে পাচ্ছে পায়ের নিচে মাটি নেই। তো এনসিপি ওয়ালারা, নাহিদ ইসলাম থরো থরো কাঁপতে কাঁপতে প্রেস কনফারেন্স করে বলে হ্যাঁ বন্ধ করে না, হ্যাঁ আমরা, তারপরে আবার বলে আমরা মাঠে নামবো, আমরা মোকাবেলা করব। তো এই আমরা মোকাবেলা করতে গিয়ে ওনারা কয়জন তাদের গায়ের কাপড় খুলে যায় কিনা আমি খুব দুশ্চিন্তায় আছি। নাহিদ ইসলামকে বলবো যে ভাই, এখনো ক্ষমা যদি চান আওয়ামী লীগের কাছে সময় আছে, সময় থাকতে ক্ষমা চেয়ে দেখেন কাজ হয় কিনা, যে কাণ্ড আপনারা করেছেন। এখন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার পক্ষে আমি, আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পুরা খোলনলচে পাল্টে ফেলতে হবে। এই দলের যদি বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে হয়, তার টোটাল খোলনলচে পাল্টে ফেলতে হবে, এটাও জোর দিয়ে বলি। কিন্তু আবার নাহিদ ইসলামরা যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলবে, তখন তাদেরও আওয়ামী লীগের পদ 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 ধোয়া পানি না খাইলে তাদের পূর্ণ হবে না। তো নাহিদ ইসলাম এরকম করছেন, আরো টুকটাক এদিক সেদিক বিশ্বাস কথা। ওই দেখি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, বলে হ্যাঁ আওয়ামী লীগের অফিসে আমরা বাধা দিতে যাবো, বাধা দিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে মপ করতেছে, পেটানি, হ্যাঁ ভয় পায়। ওই যে ছাত্রদলে বলেন যে এটা আমাদের সাথে, মানে এখন ছাত্রদলে এতদিন ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল যদি যায় তাহলে আবার শিবির আর তারাও যাবে, গেলে আওয়ামী লীগে ফিরাইতে পারে কিনা। তো এই যখন সিচুয়েশন, এবার সেই সময় আমার সামনে একটা নতুন কাঁপুনির খবর আছে। এই কাঁপুনিতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বিরোধী দলের কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয় পুনরায় খোলার অপচেষ্টা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রচলিত আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত। ওই ইউনূস আমলের বক্তৃতায় ফিরে গেছে আর কি। আচ্ছা, সোমবার রাতে জুলাই ঐক্যের সংগঠন মুন্সি বুরহান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। 24-এর গণঅভ্যুত্থানের পর গণহত্যায় জড়িত দলটির নেতাকর্মীরা আত্মগোপনে গেলেও জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় সক্রিয় হওয়ার নানা অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, 24-এর আন্দোলনের মধ্যে, আন্দোলনের আগে আওয়ামী লীগ গণহত্যা করেছে, 24-এর আন্দোলনের পরে কারা গণহত্যা করেছে? করেনি কেউ বাংলাদেশে। আচ্ছা, একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ক্রমেই স্পষ্ট হচ্ছে। জুলাই অভ্যুত্থানে আহত বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ পরিবারের সদস্যরা আজও শোক ও বেদনার ভার বহন করছেন। এমন প্রেক্ষাপটে আইনের তোয়াক্কা না করে কার্যালয় পুনরায় চালুর উদ্যোগ জাতির আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। আর জুলাই যারা স্নাইপার দিয়ে গুলি করে মেরেছে, তারা কোথায়? তাদের সম্পর্কে কোনো কথা নেই। বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে 4.5 কোটিরও বেশি মানুষ ফেসিবাদ, গণহত্যা এবং এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি তাদের প্রত্যাখ্যানের রায় দিয়েছে। এই গণরায়ের পরিপন্থী যে কোনো তৎপরতা জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক নৈতিক ভিত্তির বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হবে। বলেছে যে জুলাই ঐক্যের কথাবার্তা। এই যখন সিচুয়েশন, তখন আমার সামনে আরেকটা নিউজ আছে। এই নিউজটাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সজ্জন মানুষ, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যেদিন কথা বলছি সেই দিন, এই 25 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন আপনার 24 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন মঈন খানকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের ফেরার বিষয়ে মঈন খানের মতামত। মঈন খান যে কথাটা বললেন ঘুরিয়ে ফিরিয়ে, সেই কথাটা মির্জা ফখরুল ইসলামের আগের দিন বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলে কেটে তারা চাননি। এটা ভিন্ন অ্যাঙ্গেল। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই বিষয়ে কিন্তু বিএনপির দায়িত্বশীল কোনো মন্ত্রী আর এখন নতুন করে কিছু বলেন নেই। বা এই যে মাঠে আওয়ামী লীগ অফিস খুলছে, এর জন্য বিএনপি বলছে না যে এদেরকে ঠেকাও, এদেরকে প্রতিরোধ করো, সেরকম কিছু কিন্তু বলছে না। সেই ক্ষেত্রে সে মঈন খানের যে বক্তব্যটা, এটা খুব সিগনিফিকেন্ট, খেয়াল করে দেখবেন। আওয়ামী লীগের ফেরার বিষয়ে যা বললেন মঈন খান, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। দেখেন, প্রশ্ন এবং উত্তরের সাথে
আপনি যদি প্রশ্ন উত্তরকে খেয়াল করেন ঠিক মতে, আপনি বুঝতে পারবেন যে মঈন খানের মেসেজটা কি। বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কি? জবাবে মঈন খান বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি 1971-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী, এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনে এগিয়ে যাব। তার মানে কি? মঈন খানের মেসেজ স্পষ্ট যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানে আওয়ামী লীগ ফিরছে, এতে করে মঈন খান নেগেটিভলি কিন্তু বলেন নাই যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না। এই যে জুলাই ঐক্যফ্রন্ট যেভাবে বলে, নাহিদ ইসলাম যেভাবে বলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, হ্যাঁ, প্রশাসনকে প্রেশার করো, মঈন খান কিন্তু চাইলে সেদিকে যেতে পারতেন। সুতরাং মঈন খানের বক্তব্য থেকে বোঝা যায় যে বিএনপির দলীয় অবস্থানটা এখন কি। বলছেন যে 7, 17, 26 নেতাদের শক্তি প্রদর্শনের দিন বা হেরাম দেখানোর দিন। যদি একদম খাস আমাদের ভাষায় বলি তাহলে হলো যে নেতাদেরকে বলা হয়েছে যে হেরাম দেখানোর দিন। আর এই কন্টেন্টটা হচ্ছে যে আপনার গতকাল যে কন্টেন্টটা পেয়েছিলেন, যে নেতাদের সাথে যে সমস্ত কথা বলেছিলেন আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আমি আপনাদের বলেছিলাম যে ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা বলেছিলেন সেই কথার দ্বিতীয় পর্ব এটা। আমি জানি না পুরো মিটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় 10টা কন্টেন্ট বানালো শেষ হবে না, তবে কিছু কিছু চুম্বক অংশ আপনাদের জন্যই বলছি। নেত্রী বলেছেন যে মার্চ মাসের 7, 17 এবং 26 পূর্ণ মাত্রায় পালন করতে হবে। 7 তারিখ কি? 7 তারিখ সেই রেসকোর্স ময়দানের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিন। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। ঠিক আছে না? তো এই 3টা দিন, মানে যেদিন আপনার বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে? 26 তারিখ। প্রকারান্তরে এখন অনেকে বলে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, সেটা ছিল 27 তারিখ, কিন্তু সারা পৃথিবী মানে আমরাও মানে 26 তারিখ। তো 3 দিনে শক্তি প্রদর্শন করতে বলেছেন। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগমে ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা? বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2, 4, 5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্বে এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ
বিএনপি সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেশার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, এগুলো সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1,000,000 কোশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন, যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ, আমরা প্রয়োজনে আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাব, আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যও নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়াইয়া নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান না, ওই 90 দশকের গান, যে এমন হাই একবার দুইবার নেতা হইতে চাই, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খাই। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গিয়া ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হাই একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেক ভাই আমার বলেন যে ভাই আপনি তো বলেন, এই বলেন, সেই বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে 1 পয়সাও খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখনো আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি এই নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যেই অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যতজনে যত যুদ্ধ করে ফেলান গা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যায় কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না। কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্টেম চারটা ওই বউয়ের আন্ডার প্যান্টি ধুয়েই কাটাইবেন। সেটার সিদ্ধান্ত এখন আপনাগো। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামও, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখাইলে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করব। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরেও মনে শান্তি, তারও যে 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না। এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটির মেম্বার টেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিংয়ের পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে, আবার 2 জন 3 জন করে। আরে ভাই কেমনে, নেত্রী বলছে ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে। কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে,
কি বলে টেলিগ্রাম গ্রুপ। আনফরচুনেটলি সেখানে গিয়েছিলাম, সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়ো হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দল টিকানো যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই। তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না, যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তাঘাটে চেহারা দেখাইছে, অন্তত চেহারা দেখায় দুইটার কলম লেখছে। যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। এই ভদ্রলোকের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, জনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন। সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেবরা আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন, সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট। একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইভাবে না? পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যেভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেত্রী নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে। নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে তারপরে যায় কথা বলেন, তার আগ পর্যন্ত বললেন না। নেতারা কি সেগুলো করছেন বলে আপনার মনে হয়? আপনি ঠিকই বলেছেন যে বিএনপির ভিতরে বৃহত্তর একটা অংশ জামাতের হুবহু একেবারে মাইন্ডসেট আপ হুবহু এক, কোনো সন্দেহ নেই, তাই তারা অ্যাকশনে যাবে না। আপনার সাথে এটা আমি একমত। কিন্তু ওই যে একটা কথা আছে যে অনির্বাচিত সবচেয়ে ভালো সরকারের চাইতে নির্বাচিত সবচাইতে নিকৃষ্ট সরকারটাও ভালো। কেন জানেন? কারণ আইনের শাসন সে কায়েম করতে বাধ্য। সে স্থগিত করে রাখতে পারবে আদেশ, কিন্তু বাতিল করতে পারবে না। আপনাদের মনে থাকার কথা, দেলোয়ার হোসেন সাইদি দেইলে রাজাকার, তার কিন্তু এমপিত্ব বাতিল হয়ে গিয়েছিল। বিএনপি সেটা ওভার স্টে করে রেখে স্থগিত করে দিয়েছিল। সরকারে বিএনপি কিন্তু তাকে কিন্তু এটা রক্ষা করতে পারে নাই। পরে কিন্তু রায় ঠিকই হয়েছে, তার এমপিত্ব বাতিল। তো আইনের কিছু সুবিধা আছে। বিএনপির আমলে আপনাদের মনে থাকার কথা, ফার্মগেটে বিচারপতির আগে পুলিশের আইজিপিকে যেতে দেওয়ার কারণে একজন কনস্টেবল এই কাজ করেছিলেন আর একজন এসআই। এই কারণে আইজিপির কিন্তু চাকরি চলে গিয়েছিল বিএনপির আমলে, এটা মনে রাখতে হবে। সে আইজিপির কিন্তু চাকরি পরে চলে গিয়েছিল। 8 মাস পরে আইজিপির চাকরি চলে যায়, কনস্টেবলের চাকরি যায় না, এসআই এর চাকরি যায় নাই। আদালত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার থাকলে সেটা যেভাবে নির্বাচিত, তাকে মিনিমাম দায় দায়িত্ব নিতে হবে। তার মানে কি বোঝা গেল? যে সরকার না চাইলে অনেক কিছু হয় না, কিন্তু আপনি সেটা বাতিল করতে পারবেন না। ধরে নিলাম মহসিন রশিদ সাহেব মামলা করলেন, অধ্যাপক কার্জন স্যার মামলা করলেন, বা আমি মামলা করলাম, বা কমরেড সামাদ মামলা করলো, বা যারা ভুক্তভোগী তারা মামলা করলো, আরো যারা আছে। আপনি সেই মামলাটাকে দেরি করাইতে পারেন।
রায় হয়তো আপনি কিছুদিনের জন্য পোস্টপোন করে রাখতে পারেন, কিন্তু আপনি নিষিদ্ধ করতে পারবেন না। আজ হোক কাল হোক বিচার হবে। সেই জন্য বলেছি যে আমরা যে বললে লাভ হবে, কথা বললে লাভ হয়, তার প্রমাণ এই যে দর্শক প্রতিক্রিয়া দেখিয়েছেন। মানে আমরা কথা বলতেছি বলেই তো তিনি একটা প্রতিক্রিয়া দেখালেন, মানে একটা ফল আসে। যখন কেউ না কেউ মামলা করবে, কোনো না কোনো আদালতে সেটা রায় হবেই। আজ হোক কাল হোক পরশু হোক, হবেই। আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনি আর যদি কোনো কারণে এটা ঠেকিয়ে রাখে সম্পূর্ণ, তাহলে ডক্টর ইউনূসের সকল আকাম কুকাম, সকল অপরাধের দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি তো এই ঝুঁকি নিবে না। প্রয়োজনে তার সরকারের মানে একটা ঠিক তার ধরে নিলাম সে 5 বছর টিকে গেল, শেষের দিকে হলেও তাকে রায় দিতে হবে। আপনাদের মনে থাকার কথা যে ওই যে 63 জেলায় যে বোমা মারলো বিএনপির আমলে, মনে আছে তো? এই যে যারা সন্ত্রাসী ছিল, বাংলা ভাই সহ, তারপর আরো যারা এই বিভিন্ন নামে জঙ্গি সংগঠন ছিল, তাদের কিন্তু বিএনপির আমলে ফাঁসি হয়েছে, দিতে হয়েছে। এই যে আজকের বাবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কত চেষ্টা করেছেন তাদের বাঁচানোর, পারেন নাই, ফাঁসি দিতে হয়েছে তাদের সরকার আমলেই। কিছু কিছু বিষয় থাকে সরকার চাইলেও সেটাকে অ্যাভয়েড করতে পারে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। যেমন বিএনপি বাধ্য হয়েছিল এই তথাকথিত গণরিয়া ভোটে রাজি হতে, এখন তো তারাই বলে এটা তারা পরিস্থিতির কারণে রাজি হয়েছে। কই এখন তো তারা সেই 28, তারা তো সেই তথাকথিত জুলাই সনদ মেনে নেয় নাই। তারা তো বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার কিছুই নেয় নাই, তারা তাদের নিয়োগ দিয়ে দিয়েছে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে। জনরোষ থেকে রক্ষা পেতে আওয়ামী লীগ, বিএনপিকে এই বিষয়টা মেনে নিতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাও নিতে হবে, এক সময় তাদের রায়ও দিতে হবে। গোপনে করেছেন। প্রথমত, ইন্টারিম গভর্নমেন্টের যে চুক্তি, সেটা যদি রাষ্ট্রপতিকে অবহিতও করতো, তারপরও সেটা টিকবে না। কারণ এই সরকারের কোনো ওই সেই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের কোনো আইনগত ভিত্তি নাই, কোনো বিদেশিদের সাথে তিনি চুক্তি করতে পারেন, আইনগত ভিত্তি নাই, ছিলও না কোনোদিন, কোনো কালে হয় না। আর আপনি যেটা বললেন, তারা এই চুক্তিটা এমনিতেও করেছে গোপনে। তারা না প্রেসিডেন্টকে জানিয়েছে, না তারা প্রেস কনফারেন্স করে জনগণকে জানিয়েছে, কারণ তাদের তো জনগণের প্রতি দায়ভার ছিল না। তারা যাদের গোলাম, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে এসেছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে, কোথাকার কোন থালি রিয়াজ, আলী রিয়াজ, খালি রিয়াজ এসেছে সংবিধান হাবা হিসেবে। মনে হয় বাংলাদেশ আর কেউ সংবিধান বোঝে না, ওই থালি রিয়াজকে আনতে হবে, সেই বিদেশি চরদের, বিদেশি দালালদের আমাদের দেশে আনতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের একটা বুদ্ধিজীবী, একটা সাংবাদিক প্রকাশ্যে 2-1 জন বলেছেন হয়তো, কোনো কলাম লেখা নাই যে আলী রিয়াজটা কে। কেউ প্রশ্ন তুলে নাই, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নাই, তার আইনগত অধিকার আছে কিনা এটা করা। আপনি সংবিধান বদলান, কে না করেছে? আপনার সংবিধান পছন্দ হয় না, বদলান। সংবিধানে মৌলিক বিষয় ছাড়া সবই বদলানো যায়, 2/3 সমর্থন নিয়ে করেন, আপনি বদলান। কিন্তু যার নাগরিকত্ব নেই তাকে নিয়ে তো একটা আপনি এটা আরেকটা অপরাধ। এই যে সংবিধান বাবাকে নিয়ে যে হাবাকে নিয়ে যে কাজ করেছে, এই অভিযোগে আলী রিয়াজ হবে সবার শেষে আসামি। এই যতগুলো উপদেষ্টা ছিল ডক্টর ইউনূস গ্যাং সহ সকলেই আসামি হবে, আলী রিয়াজ হবে সবার শেষে। কারণ সে দেশের নাগরিকই না, বিদেশি একজন নাগরিককে ডেকে এনে বাংলাদেশের সংবিধানে ছুরি লাগাইতে দিছে, এটা আরেকটা অপরাধ। ফাঁসি হওয়ার জন্য এই একটা ঘটনাই যথেষ্ট। আর চুক্তির কথা যেটা বললেন, এই চুক্তি গণবিরোধী। আপনি যদি গণবিরোধী চুক্তি না হয় জনগণের পক্ষে, সেটাও আপনাকে জনগণকে জানাতে হবে। কারণ এই রাষ্ট্রটা আমাদের বাংলাদেশ, এটা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক না, যা মন চাই তাই করলাম চলবে না ভাই। এটা পাড়ার ক্লাব না, এটা বাংলাদেশ, একটা দেশ। এই দেশের প্রতিটি নাগরিক এই দেশের মালিক, আপনাকে কৈফিয়ত দিতে হবে। তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের যারা ছিল, তারা কেউ নির্বাচিত হয়েও আসে নাই, তারা নির্বাচিত কোনোদিন হইতেও পারতো না, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী হইতেও পারবে না, জামানত হারাই ফেলবে। তো তারা গিয়েছিল গোলামি করতে, গোলামি করেছে, গোলামির কাজ শেষ, নেমে এসেছে। বাংলাদেশের জনগণ এটার কোনো আইনের ভিত্তি না, এটা মানবে না। যে কেউ এই চুক্তিগুলো নিয়ে মামলা করলে, আন্দোলন করলে এটা বাতিল হয়ে যাবে। কালকে যদি বাংলাদেশের মানুষ রাজপথে নামে এই চুক্তির বিরুদ্ধে, এই চুক্তি থাকবে না, এই চুক্তি টিকবে না। মানে গরিবের ঘোড়ারোগ বলতে আমরা একটা বিষয় পড়তাম যখন আমরা স্কুল, প্রাইমারি, কিন্ডার গার্ডেনে বা হাই স্কুলে থাকি, এগুলো পড়েছি যে গরিবের ঘোড়ারোগ। আমেরিকা থেকে এনে খেজুর খেতে হবে। মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। আমেরিকা থেকে আন্ডাই না খেতে, আরে ভাই আমেরিকা থেকে আন্ডা আসতে আসতে তোর মুরগি হয়ে যাবে। এই হলো আমাদের উপদেষ্টাদের বুদ্ধি। মানে এরা নাকি আবার ডক্টরেট, একজন ছিলেন সরোয়ার ফারুকি নাকি কি তিসার কি যেন হয়,
সেই সরোয়ার ফারুকি করোয়ার ফারুকি, সে ছিল আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস। এছাড়া সবাই তো সর্বোচ্চ শিক্ষিত, কেউ কেউ তো সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত। এতই তাদের আকল। আরে ভাই, আমাদের জামালপুরের যে মূর্খ লোক আছে, তারাও যদি আমরা পররাষ্ট্রমন্ত্রী বানান, বাণিজ্য মন্ত্রী বানান, সেও তো কোনোদিন বলবো না যে আমেরিকা থেকে আন্ডা আনবো। এত পাগল তো হয় নাই। আমাদের জামালপুরের যে পাগল আছে, যারা 3টা ডিমের হালি বেছে, তারাও তো কোনোদিন গিয়ে আমেরিকা থেকে আন্ডা আনবে না, যে আমেরিকা থেকে আন্ডা আনবে। আকল আছে এদের। আরে ভাই, ব্রাজিলে গরুর মাংস সস্তা, ওইটা জানে না? ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে সস্তা গরুর মাংস ব্রাজিলে। তারপরে আপনার আফ্রিকার কোন দেশ আমার এই মুহূর্তে মনে নেই, আফ্রিকার আরেকটা দেশ আছে, সেখানেও গরুর মাংস সস্তা, মহিষের মাংস সস্তা। আনেন না কেন? বেশি দামে আপনি আন্ডা খাওয়াইতেছেন, বেশি দামে আপনি খেজুর খাওয়াবেন আমেরিকান। বাহ বাহ, আমেরিকান খেজুর দিয়ে খেজুর খেয়ে ইফতার করলে টিকবে তো? সব কোনটাই বেশি, আমেরিকানটা খেলে না সৌদি আরবেরটা খেলে? অবশ্য বাংলাদেশের মানুষের জন্য প্রিয় হলো পাকিস্তানি খেজুর, এটা খেলে তাদের সব বেশি হবে, ডাবল সব হবে। যাই করেন না প্রসঙ্গ, আপনি যেটা বলেন এই চুক্তি বায়বীয়, এই চুক্তির কোনো ভিত্তি নেই। বাংলাদেশের জনগণ রাজপথে নামলে এই চুক্তি বাতিল হয়ে যাবে। এই চুক্তি হতে পারে না, থাকতে পারে না, থাকা উচিত না, কারণ এই চুক্তি গণবিরোধী। এই চুক্তি তার করার অধিকারই নাই। আরে ভাই, এই জমির মালিক হলাম আমি আর ভুইয়া সাহেব, আপনি চুক্তি করার রাখার আমার জমি কই বেচমু, কই বর্গা দিমু? আপনি মাসুদ সাহেব, আপনি কে? আপনি মাসুদ আলমকে? মনে করেন আমি আর ভুইয়া সাহেব মনে করেন যে আমরা মনে করেন দুইজনের শ্বশুর বাড়ি এক জায়গায়, মনে করেন আমার শ্বশুর বাড়ির জমিনে ঝগড়া লাগছে, আপনাকে ওইখানে আমরা জামাই এসে ওয়ারিশ আমার বউ পাইতে পারে, আমার সন্তানরা হইতে পারে, আপনি মাতবরি করেন কেন? ওই মাতবরি খাটবে? আরে ভাই, এক গলি লোক আরেক গলি গিয়ে মাতবরি করতে পারে না। আর এখানে আপনি তাকে নিয়ে আসছেন। ডক্টর ইউনূস কে? তাকে এখানে আপনি চুক্তি করাবেন। রেজওয়ানা কে? সে চুক্তি করবে। আদিলুর রহমান কে? 245টা ভোট পায়। আরে ভাই, আমার বাড়ি কামের ছেড়ে দিয়ে যদি এমপি ইলেকশন করায়, তো আদিলুর রহমানের সাথে আদিলুর রহমানের এলাকায় গিয়ে ইলেকশনে বেশি ভোট পাবে। লিখিত চ্যালেঞ্জ করতে বলেন আদিলুর রহমানকে। এই আদিলুর রহমানের যে এলাকা, ওইখানে আমার বাড়ির কাজের বুয়া যায় ইলেকশন করবে, ওর বিরুদ্ধে, ওর চেয়ে বেশি ভোট পাবে। সেই লোক আমাদের দেশে উপদেষ্টা হয়। তো কোন দেশে আমরা বাস করি? তো সেই সমস্ত লোকের চুক্তি আমাদের মেনে চলতে হবে। এত দায় পড়েছে, জমি আমার, ভূমি আমার, ফসল আমার, ক্ষেত আমার, উৎপাদন আমার, লাভ লস আমার, পুঁজি আমার, খাটমো আমি, আর আপনি এসে চুক্তি করবেন আমরা মেনে নিব? কেন মেনে নিব? কি কারণে? বরং এই চুক্তি করার কারণেও তাদের জেল হবে। অবৈধ চুক্তি করার কারণে তার ওই যে জামাতের এক বদমাইশ, জামাতের সাদা শকুন বলছে যে ক্ষমতা কি তার গোপনীয়তা রক্ষা করে নাই প্রেসিডেন্ট, এটা বলছে। তারপরে তার ক্ষমতার অপব্যবহার করেছে। ইউনূস করে নাই? ইউনূস ক্ষমতার অপব্যবহার করে না। ইউনূস বলছে শিক্ষকদের আমি বেতন বাড়াইতে পারবো না। কেন? এটা আমার দায়িত্ব না, এটা আমার অধিকার নাই। ও, আমেরিকা থেকে আন্ডা আইনে বেচার অধিকার আছে না? তারপরে বাংলাদেশে দেশের প্রধান নির্বাহী হয়েও, বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হয়েও আদম ব্যাপারে লাইসেন্স করার অধিকার তার আছে। তিতামিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ভাবা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের রোষানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের, কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, বা আরো অন্যান্য দলগুলা সবার সাথে একটা কনফ্লিক্টে চলে গেল। তো সর্বশেষ তার বিদায় বা নির্বাচন, এ নিয়ে নানান প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। কার এত বড় সাহস? আসুন দেখি। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, যখন লীগ আছে তখনই আমরা আওয়ামী লীগ ভাবি, কিন্তু আওয়ামী লীগের জন্ম কিন্তু মুসলিম লীগ থেকেই, তাই না? এটা আমরা কম বেশি জানি, যেটা মোটামুটি প্রায় বিলুপ্তির পথে। তবে নতুন করে আলোচনায় এই মুসলিম লীগ, কারণ বাংলাদেশ মুসলিম লীগের যিনি সভাপতি আছেন তিনি আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। ওনার নাম হচ্ছে মহসিন রশিদ। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। যেহেতু তিনি নিজেই একজন আইনজীবী, সুতরাং আইনের ফাঁক ফোকরটা অথবা এত বড় একটা মামলার অভিযোগ তার বিরুদ্ধে বা যে ক্রাইটেরিয়াতে মামলা করবেন, নিশ্চয়ই বুঝে শুনে যুক্তি, তর্ক, এভিডেন্স, এই সবকিছুকে মাথায় রেখে নিশ্চয়ই এই মামলাটির ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধানকে লঙ্ঘন করেনি, বরং তা
রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার অর্থাৎ বিএনপির এই সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। তবে আমার মনে হয় না যে বিএনপি সরকার এই ধরনের কোনো বোকামি করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করবে। কারণ এখানে জুলাই যুদ্ধা, জুলাই অভ্যুত্থান, 21, 24, তারপর হচ্ছে জুলাই আগস্ট, বিভিন্ন ক্রাইটেরিয়া সেক্টরগুলো এখানে কানেক্টেড আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন এরকম টাইপের। গতকালকে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না, যিনি ডক্টর ইউনূস সরকারের আমলে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তো তিনি বের হয়ে এই সরকারের বা কারাগারের অভ্যন্তরে বা তার উপর যে ঘটনাগুলো ঘটেছে একে একে কথা বলছেন। এর মাঝখানে ওইখানে তিনি একটা প্রোগ্রাম চালান। সেই প্রোগ্রামে এসে আপনার এই মোহাম্মদ মহসিন যিনি আছেন, মহসিন রশিদ, তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পরপরই রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদ যেখানে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সেই রাষ্ট্রপতির সাথে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা, এটা গুরুতর লঙ্ঘন। তার ভাষায় এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তার অভিযোগ, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে তিনি আপনার রাষ্ট্রপতির যে বক্তব্যগুলো গণমাধ্যমে আসতেছে সেখান থেকেও কিছুটা বক্তব্য কোট করেছেন। তার দাবি, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর আখ্যা দিয়েছিলেন। যার হাতে শপথ নেওয়া হয়েছে তাকেই চোর বলা হয়েছে। প্রেস উইং অপসারণ, অর্থাৎ রাষ্ট্রপতির প্রেস উইং ছিল না, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাকে তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেন। আর এইসব ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবিও তিনি জানিয়েছেন। এমনকি ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছেন এই মুসলিম লীগের সভাপতি। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। অর্থাৎ বিএনপি যদি কোনো ব্যবস্থা না নেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তাহলে তিনি নিজেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। সামনে হয়তো আরো অনেক খেলা হবে, সেটা দেখার অপেক্ষায়। ভালো থাকুন।